আমাদের আজকের নাটক ফিরে চলো আপন ঘরে। রচনা ও প্রযোজনা আলী মনসুর। নাট্যানুষ্ঠান ফিরে চলো আপন ঘরে। মৃত্যুর কালো থাবা কেড়ে নিল হাজারো প্রাণ। চারিদিকে শুধু মৃত্যু, ধ্বংস আর হাহাকার। মায়াহীন চিত্রকরের আঁকা নির্বাক সমুদ্রের বুকে গতিহীন শবের ভাসমান এক চলন্ত মিছিল। প্রাণের জোয়ারে উছলে পড়া জনপদ আজ মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। ধ্বংস আর মৃত্যু এজন্য আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। অসহায় তালেব মাস্টার একমাত্র মেয়ের হাত ধরে বেরিয়ে পড়লেন অজানার পথে। পথে দেখা হলো আচমকা পাগলা হাসেমের সাথে। দাঁড়াও, তালেব মাস্টার না? হ্যাঁ হাসেম ভাই। গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিস? না চাচা, পালাবো কেন? তবে জানো তো, স্কুলটা মুখ থুবড়ে পড়ে আছে। গ্রামের মান্যগণ্য মাতবর প্রধানদের হাতে পায়ে ধরলাম স্কুলটা ঠিক করে দিতে, কিন্তু কে কার কথা শোনে। এখন তুমি বলো আমি কি করতে পারি? জমি জিরেত নেই যে দুমুঠো খাওয়ার সংস্থান হবে, তাই শহরের দিকে। গ্রাম ছেড়ে পালাতে হবে? 25 বছর আগে আমারও এমনি এক গোর্কির ছোবলে সব হারিয়ে গেছিল। জানি হাসেম ভাই, তোমার সব হারিয়ে গিয়ে তুমি একা হয়ে গেছো। তবু আমি গাঁ ছেড়ে পালাইনি, মাটি কামড়ে পড়ে আছি। জানি তুমি কাজের লোক, কত কাজ তুমি জানো। যেমনি তুমি শক্ত মুঠিতে হাল ধরতে পারো, তেমনি শক্ত মুঠি দিয়ে লাঙলও ধরতে পারো। কিন্তু আমি হতভাগা, কিচ্ছু জানি না। স্কুলের বাচ্চাদের শুধু শেখাতে জেনেছি অ আ ক খ, অয় অজগর আসছে তেরে, আয় আমটি আনো পেরে। এর বেশি কিচ্ছু জানি না, তাই কেমন করে বাঁচবো বলো? সব দিক অন্ধকার। যাও, তুমি যাও, সবই কপালের দোষ। সারা গ্রামটাতে যে কারিগর আলো জ্বালিয়ে কাজ করছিল, সেই আজ আধারে পথ খুঁজে পায় না। ওরে বেকুবের দল, তোরা দুটো পয়সা খরচা করে স্কুলটা ঠিক করতে পারলি না। এতে যে তোদেরই ছেলে পেলে আলোর পথ ধরে চলতো। মর মর, সব মর, উচ্ছন্নে যা। দেখো মাস্টার, তোমাকে একদিন এই মাতবররাই পায়ে ধরে ফিরে আনবে। ছি ছি হাসেম ভাই, ও কথা বলো না। আমাকে হুকুম করলে আমি সব ছেড়ে আবার আমার গাঁয়ের মাটিতে ফিরে আসব। ঠিক বলছো মাস্টার? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছি হাসেম ভাই। শহরে গিয়ে আমাদের ভুলে যাবে না তো? রং বেরঙের আলোর ঝলকানি আর শহরের জৌলসের ভিতর আমাদের তালেব মাস্টার হারিয়ে যাবে না তো? না না, তা হয় না হাসেম ভাই। সারাটি জীবন ধরে গ্রামের সুখ দুঃখের সাথে নিজেকে বেঁধে ফেলেছি। রোদ বৃষ্টি ঝড়ে আমার স্কুল একদিনও বন্ধ হয়নি। জোর করে করে বাড়ি থেকে ছেলে আনি স্কুল ফোরে রাখতাম। কত মুরব্বীদের বকুনি খেয়েছি, গালাগালি খেয়েছি, তবু কোনোদিন আমি ভেঙে পড়িনি। আশা ছিল একদিন না একদিন গায়ের বুকে শিক্ষার আলো জ্বলে উঠবে, তখন সবাই তালেব মাস্টারকে আদর করবে। কিন্তু চলো, আমার নৌকায় করে তোমাদেরকে লঞ্চ ঘাটে পৌঁছে দিই। দোয়া করো চাচা। আসি হাসেম ভাই। আমি অপেক্ষায় থাকবো তোমাদের। যেমনি করে আমার হারিয়ে যাওয়া ছেলেটার ফিরে আসার পথের দিকে আজও চেয়ে আছি। জানিস মা, 25 বছর আগে এক ঘূর্ণিঝড়ে ওর স্ত্রী আর একমাত্র ছেলে ভেসে গিয়েছিল। প্যাট্রিয়টিজম,
স্বদেশ প্রেম, কবি স্যার ওয়াল্টার স্কট। Doubly dying shall go down to the vile dust whence she sprung, unwept, unhonored, unsung. যে দেশকে ভালোবাসলো না তার দুবার মরণ আসে। পৃথিবী থেকে সে চলে যায়, মাটির সাথে মিশে যায়, আর যায় মানুষের মন থেকে মুছে। কেউ কাঁদে না তার জন্যে, শোক সভা হয় না তার মৃত্যুতে, আর কেউ রচনা করে না কোনো শোক গাঁথা। থ্যাংক ইউ মাই বয়েজ, আজ এই পর্যন্ত। ফাদার, ফাদার, হোয়াটস আপ মাই বয়, কি হয়েছে? ফাদার, আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি। নো মাই সান, আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না, কোনো পাপ করতে পারো না। হ্যাঁ ফাদার, মিথ্যে বানোয়ার সাক্ষীদের পাল্লায় পড়ে গলাবাজি করে একজন মাকে তার দুটি সন্তান সহ পথে নামিয়ে দিয়েছি। আমি পাপ করেছি ফাদার। আমি যদি মহিলাটার বিরুদ্ধে প্লিড না করতাম তাহলে। অল রাইট মাই বয়, এবার থেকে ভালো করে স্টাডি না করে কোনো কেস নিও না, ন্যায়ের পক্ষে থেকো। তারেক, তারেক, আমি দেখেছি অভিশপ্ত টর্নেডো, দেখেছি গোর্কির আঘাতে ক্ষত বিক্ষত বিপর্যস্ত দিশেহারা মানুষদের। একদিকে অসহায় মানবতা ডুকরে ডুকরে কেঁদে ফিরছে, অন্যদিকে অর্থগ্রত্ন পিশাচদের লোভ লালসা আর কামনার আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে হাজারো মানুষ। সেদিন, হ্যাঁ, সেদিন থেকেই তোমাকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু কিন্তু সেই বিধবা মহিলার কান্না, সেই বিধবা মহিলার কান্না আমাকে ব্যাকুল করে তুলেছে। তার করুণার্তি এখনো যেন আমার কানে ভেসে আসছে। দয়া করুন হুজুর, দয়া করুন। এই নাবালক দুটি ছেলে মেয়ে নিয়ে কোথায় যাব? আমার স্বামী মারা যাননি হুজুর, মারা যাননি। এসব আমার দেবর স্বামী মাহমুদের চক্রান্ত। আমি যা বলছি হুজুর, তার প্রতিটি কথা সত্য, প্রতিটি কথা। মহামান্য আদালত, আমি সন্দেহাতীতভাবে প্রমাণ করছি যে এই মহিলার স্বামী আগে মারা গেছেন। না 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 না, সব সাজানো, সব মিথ্যা। দয়া করুন হুজুর, দয়া করুন, দয়া করুন, দয়া করুন। ধূর্ত পয়সাওয়ালা স্বামী মাহমুদের কারসাজি আমি বুঝে উঠতে পারিনি ফাদার। সে তার বড় ভাইয়ের বউ আর নাবালক বাচ্চাদের এমন করে ফাঁকি দেবে। তোমার কোনো দোষ নেই তারেক। তবুও ফাদার। দেখো তারেক, ঈশ্বর কখন কি করেন, কাকে দিয়ে কি করান, কেন করান, তার অর্থ আমরা সব সময় বুঝে উঠতে পারি না। নিশ্চয়ই কোনো বৃহত্তর মঙ্গল লুকিয়ে আছে এই আপাত অমঙ্গলের মধ্যে। হয়তো হবে, কিন্তু ফাদার। স্টেডি মাই বয়। হ্যাঁ, সেদিনও তুমি কাঁদছিলে অশান্ত সাগরের কূলে মৃতা মায়ের বুকে পড়ে। মনে হলো শিশু আদম বিদ্রোহ ঘোষণা করছে দুনিয়ার অমানুষতার বর্বরতার বিরুদ্ধে। Light, more light. God is light, and in Him is no darkness at all. তা এখন কি করতে চাও তুমি? তুমি কি তোমার প্রফেশনে ফিরে যাবে না? ফাদার, তোমার ভুল তারেক, ইট ইজ এ নোবেল প্রফেশন। আমি সর্বান্তকরণে বিশ্বাস করি ফাদার, তবু আমি এই পেশাতে ফিরে যেতে। তারেক, তারেক, দ্যাট কান্ট বি, তা হতে পারে না। আমি চাই অন্যায় অবিচারের বিরুদ্ধে তোমার কণ্ঠ সারা জীবন সোচ্চার থাকবে। ফাদার, 25 বছর আগে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এক চর থেকে তোমাকে যেদিন কুড়িয়ে এনেছিলাম এক মৃতা মায়ের কোল থেকে, সেদিন থেকে তোমাকে গড়ে তুলেছি দুনিয়ার অমানুষদের বিরুদ্ধে যুদ্ধ করতে। ইউ মাস্ট বি এ চ্যালেঞ্জ। বেশ ফাদার, আমাকে কিছুদিন সময় দিন। দ্যাটস এ ডিফারেন্ট প্রপোজিশন অল টুগেদার। তাহলে এখন তুমি কি করবে? শিক্ষিত শয়তান অমানুষদের ভিড় ছেড়ে
অসহায় অশিক্ষিত মানুষের ভিড়ে মিশে যেতে চাই ফাদার। তাদের আমার জানা দরকার। দ্যাটস ভেরি গুড, খুব ভালো কথা। তোমার দেশকে তুমি জানো, অন্তর দিয়ে জানো, জানো তার মানুষদের। দেখতে দেখতে একটা মাস কেটে গেল, কোথাও কোনো চাকরি পেলাম না। কি যে হবে। আব্বা, তোমার ছাত্রদের ভেতর অনেক বড় বড় অফিসার টফিসার আছে না, তাদের কাছে কাউকে তো খোঁজ করে ধরতে পারছি না মা। দেখি এ দুঃসময়ে সোভান ভাইয়ের এখানে যদি আশ্রয় না পেতাম তাহলে যে কি হতো। কি আর হতো আপা, একটা কিছু হতোই। তা যাকে বাজারগুলো ধরো, আমার আবার অফিসের টাইম হয়ে গেছে। ভাত হয়ে গেছে, দুটো খেয়ে যাও না। দেরি হয়ে যাবে আপা। আহা, একটু দেরি হলোই বা। বড় সাহেব হলো তো কথাই ছিল না অপমনি, চাপরাশি পিয়ানদের দেরি মানে চাকরি নট। তা যাকে চলে, বিকেলে এসে খাবো। আচ্ছা। জানা নেই শোনা নেই, কোনোদিন কোনো পরিচয়ও ছিল না। তো কি আশ্চর্য, আপন মানুষের মতো আমাদের দেখাশোনা করে চলেছে। অথচ মামির ওখানে যখন আশ্রয় চাইলাম, ও তো তোর আপন মামি না। না হোক, আত্মীয় তো। তা ঠিক। দেখলে না তখন ইনিয়ে বিনিয়ে কিভাবে কথা বলে চললেন। দেখো মিনা, এটা তোর গ্রাম না, তোমাদের যা বেশভূষা তাদের তোমাদের আত্মীয় বলে পরিচয় দেওয়া মুশকিল। আর জানোই তো তোমার মামার কাছে শহরের গণ্যমান্য সব লোক আসা যাওয়া করে থাকে। তারা তোমাদের দেখে মুচকি মুচকি হাসবে, তাতে তোমার মামার পজিশন হ্যাম্পার হবে। তার চেয়ে 10টা টাকা ধরো, কমলাপুর স্টেশনে মেলা খালি জায়গা আছে, ওখানে কোনো অসুবিধা হবে না। না তালিম মিয়া, টাকাটা ধরো। নাও মিনা, ধরো। কি চুপ করে যে, নেবে না? নেবে না টাকা? তবে দাঁড়িয়ে কেন, যাও, যত সব হাবাতের দল। কালো পিচ ঢালা পথ ধরে মাস্টার হেঁটে চলেছে এক অফিসের দরজা থেকে অন্য দরজায়। চোখে মুখে তার বিষণ্ণতার ছাপ। দারিদ্র্যের আঘাতে আঘাতে শক্ত সমর্থ মানুষটি আজ আর যেন চলতে পারছে না। তবু এসে দাঁড়ালেন অফিসের সামনে। ভেতরে ঢুকতেই, কি চাই? চাকরি মানে আমি একটা স্কুলের হেডমাস্টার ছিলাম। এটা স্কুল নয়, অফিস। তা জানি, আমার একটা চাকরি যদি দয়া করে দিতেন, বড় দুস্থ আমি। এসব আজে বাজে লোক কেমন করে যে ঢুকে পড়ে, বের করে দাও একে। বাবা, কিছু বলবি মা? সোভান ভাই একটা চাকরি ঠিক করেছে। কি চাকরি? ওরই অফিসে, সেলস ডিপার্টমেন্টে। এই যে সোভান ভাই, তুমি বাবাকে বলো তো। হ্যাঁ চাচা, সেলস ডিপার্টে একজন মেয়ে কর্মচারী দরকার। আমি ম্যানেজার সাহেবকে বলেও রেখেছি। যাবো বাবা?
চাকরি করা তো কোনো অপরাধ নয় মা, খেটে খাওয়ার মধ্যে তো কোনো লজ্জা নেই, বরং অহংকারী আছে। তাহলে আপু কালকে সকালে চলো আমার সাথে অফিসে। আর কোথাও চাকরি করেছেন? জি না, পড়াশোনা কতদূর? আইএ পর্যন্ত। কোনো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমার চেষ্টার ইচ্ছা থাকলে আমি চালিয়ে নিতে পারবো। তাহলে কালকেই জয়েন করো। জি আচ্ছা, আমি তাহলে কালকেই জয়েন করবো স্যার। ও হ্যাঁ, তোমার অ্যাপ্লিকেশনটা এনেছো? এই যে। হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো, আপাতত 500 টাকা পাবে। ওতেই আমাদের চলে যাবে। আর ইউ ম্যারিড? জি 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 না স্যার, আমি আমার বাবাকে নিয়ে সোভান ভাইয়ের ওখানেই থাকি। সোভান ভাই মানে আমার পিওন সোভান? জি স্যার। মিস মিনা, তুমি যদি আলাদা থাকতে চাও তাহলে আমি... না স্যার, খুব ভালোই আছি ওখানে, খুব আপনের মতো। আমি আসি স্যার। এসো, সোভানের পছন্দ আছে বলতে হবে। মিস মিনা। মুশকিল, বাসে উঠবো কেমন করে? বাদুর ঝোলা হয়ে যাচ্ছে সব। কাছে একটা পয়সাও নেই যে রিক্সাতে যাব। না, হেঁটে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি দাঁড়িয়ে কেন? কোন দিকে যাবেন? কথা শুনতে পাচ্ছেন? আমাকে বলছেন? তবে নয় তো আর কাকে? আসুন, পৌঁছে দেব। আপনাদের এত মাথা ব্যথা কেন? মাথা থাকলে ব্যথা হয়। আসুন। না, দরকার নেই। আপনার দরকার না থাকলে আমাদের দরকার আছে। জোর করে নিয়ে যাবেন নাকি? মনে করুন তাই। আমি কিন্তু এক্ষুনি পুলিশ ডাকবো। কিন্তু তার আগেই আপনাকে তুলে নিয়ে যাব। নে ধর, তুলে নিয়ে জিপে। হাত ছাড়ুন বলছি। পুলিশ, পুলিশ! কি হয়েছে? টানাটানি করছেন কেন ভদ্রমহিলাকে? আপনি কে? মাতবরি করতে এসেছেন? দেখুন না, ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। ছেড়ে দিন বলছি। খবরদার, না গলাতে শোনা। তবে রে কুত্তা শয়তান! চলুন গাড়িতে উঠুন, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আপনি? আমি একজন মানে ড্রাইভার। উঠুন, দেরি করবেন না। তোমাদের মতো মানুষ আছে বলেই তো বাবা আজও মানুষ পথ চলতে পারছে। পথ চলতে এসব বাধা বিপত্তি তো আসবেই, তার মাঝ দিয়ে পথ করে বেরিয়ে যেতে হবে। তা ঠিক, কিন্তু এত বিপদ আপদ মাথায় নিয়ে তুই কেমন করে চাকরি করবি মা বলতো? না না, এই একা একা এভাবে তোকে আমি ছাড়তে পারবো না। তাহলে চাকরিটা পেয়েও ছেড়ে দেব? বেশ তো, না হয় সোবান ভাইয়ের সাথে আমি বেরিয়ে পড়বো। আরে সে তো 6টায় যায়। তাতে কি, 2 ঘন্টা আগেই না হয় যাবো। যদি কিছু মনে না করেন তাহলে আমি তো আনা নেওয়ার কাজটা করতে পারি। তা কেমন করে হয় বাবা? বাসের পয়সা যাদের জোগাড় হয় না তাদের কপালে গাড়ি করে যাতায়াত সইবে কেন? ওই তোমার নামটা যেন? তারেক, মানে ড্রাইভার তারেক। তা আনা নেওয়াতে রোজ ক টাকা লাগবে ড্রাইভার সাহেব? 500 টাকা মাইনে পাবো, আর গাড়ি ভাড়া দেবো 1000 টাকা। না তা না, গাড়ি তো আমি সাহেবের কাছে চালাই, আসা যাওয়ার পথে পৌঁছে দিলাম, আনলাম, অসুবিধা তো কিছু নেই। তা কিছু দিতে হবে না? মন চাইলে বেশ তো দেবেন। সে কেমন কথা? পরে আবার তুমি যদি... না না না, তার জন্য কিচ্ছু চিন্তা করবেন না। চলি ম্যাম সাহেব। ঠিকানাটা বললেন না? 13B এলিফ্যান্ট রোড। ও দাঁড়ান, আমি লিখে নিই। আপু চিঠিটার উত্তর লিখে দিলে না? আচ্ছা, ভাবির কাছে তুমি কি লিখবে তা আমি কি করে জানবো? লিখে দাও, এখন ছুটি ছাটা পাওয়া যাবে না, বাড়ি আসতে দেরি হবে। টাকা পয়সা যা লাগে চিঠিতে জানাতে। বাচ্চা দুটোর দিকে যেন খেয়াল রাখে। আরে আম্মার জন্য একটা ওষুধ পাঠালাম কাশির জন্য, ওটা যেন ঠিক মতো খাওয়ায়। এই তো, আর কি লিখে দেবে? আমি মোটামুটি ভালো আছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি লিখে দিচ্ছি। এখন দরকার হবে না, পরে লিখে রেখো, কাল পোস্ট করবো। তা মিনা আপা, মাস কাবারি ড্রাইভারকে কত দিতে হবে? তাতেই তো এক মুশকিলে পড়েছি। বেচারা এত উপকার করছে,
অথচ কি যে দেয়া যায়। আগে ভেঙে নেওয়া ভালো ছিল, পরে আবার। অনেক করে তো বললাম, কিন্তু কিছুতেই কিছু বললো না। আচ্ছা কি করা যায় বলো তো? আমাদের আর কি বলার আছে, আল্লাহ যখন সুযোগটা কপালে এনে দিয়েছে তখন ব্যবহার করতে আর দোষ কি? তা যাই বলো, মানুষটা কিন্তু খুব ভালো, তা না হলে আজকালকার দিনে। সে তো হাজারবার। কি বিপদের হাত থেকে আমাকে যে বাঁচিয়েছে, বুঝলে শোভন ভাই? রাস্তায় তো আরও লোক ছিল, সব ভ্যাবলার মতো দাঁড়িয়ে। তা কেতা দুরস্ত সব সাহেব সুবার দল সব কেটে পড়েছে গুন্ডাদের দেখে, বুঝলে শোভন ভাই? তখন কিনা ওই ড্রাইভারটা কোথা থেকে ঝড়ের মতো এসে একবারে দুমদাম লাগিয়ে দিল। আর ব্যাটারা পথ পায় না পালাবার, দৌড় দৌড়। বুঝলে আবার, মারার আগে ভূত পালায়। ঠিক বলেছো। খুব মজার কাণ্ড হয়েছে, তাই না? তাহলে মেম সাহেব, আড়াইটার দিকে আমি আসবো। ড্রাইভার সাহেব, আপনি মেম সাহেব করেন কেন আমাকে? একটা কিছু বলে ডাকতে হবে তো, ওটাই আমার ভালো লাগে, তাই বলি। চলি। মিস মিনা এসেছিল নাজির সাহেব? জি, অনেকক্ষণ আগে এসেছেন। একবার ডেকে দিন তো তাকে। এই যে মিস মিনা, সমস্ত স্টক রিপোর্টটা তৈরি করেছেন? হ্যাঁ স্যার, ফাইনাল চেক আপটা করছি। আর এটা একটু সই করে দিন স্যার। ভেরি গুড। মিনা, তোমাকে একটা কথা বলতে চাই। বলুন স্যার। এই মাঝে মধ্যে আমার সাথে কোথাও একটু বেড়াতে গেলে কি তোমার কোনো অসুবিধা হবে? স্যার, এই ধরো না, এই আগামীকাল 2 দিনের জন্য একটু কক্সে বেড়াতে যাব, অবশ্য অফিসের কাজে। তুমি সঙ্গে থাকলে ভালোই লাগতো। কি, যাচ্ছ তো? না স্যার। কেন, আপত্তি কিসের? মাফ করবেন স্যার, আমি যেতে পারবো না। ডেসপ্যাচের লোক বসে আছে, ফাইলটা ছেড়ে দিন স্যার। ও, শোভন ভাই, আমাকে যে কোন জাহান্নামে এনে ফেললে। কেন আপু? চাকরিটা বোধহয় আর কপালে টিকলো না। বাঁদরটা বলে কিনা কক্সে বেড়াতে চলো। কি আমার আবদার রে! গায়ে মেখো না আপা, না গেলেই হলো। সব কথায় কান দিলে কি গোলামি করা যায়? একেবারে ছোট লোক, একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তাও জানে না। ওরা কি আমাদের ভদ্রভাবে আপা? ওরা ভাবে টাকার জোরে গোলাম রেখেছি। চোখ কান বন্ধ রাখো আপু, সেদিন যখন আসবে তখন সব ঠিক হয়ে যাবে। কাল কিন্তু আমি অফিসে যাব না, বাবাকে নিয়ে একটু হাসপাতালে যাব। কদিন ধরে জ্বরটা আর ছাড়ছে না। অবশ্য নাজির দাদুকে আমি বলে এসেছি। আচ্ছা। 13/B এলিফ্যান্ট রোড। তারেক ড্রাইভার, একবার বলে আসি, না হলে আবার গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। দরজা খোলা, ভেতরে আসুন। আরে মেম সাহেব, আপনি তাই 7 সকালে ঠিকানা পেলেন কোথায়? কেন, প্রথম দিনে তো ঠিকানা রেখেছিলাম। ও ঠিক ঠিক, তাই। আজ অফিসে যাব না, তাই বলতে এলাম। তা তুমি এখানে থাকো? হ্যাঁ, মানে মানে আমার সাহেবের বাড়ি। উনি ব্যারিস্টারি পড়তে বিলেতে গেছেন কিনা। তুমি তুমি বললে যে তোমার সাহেবের কাছে গাড়ি চালাও। হ্যাঁ, মানে ওর ব্যবসাপত্র এখানে আছে তো। এই না বললে যে ব্যারিস্টারি পড়তে গেছেন। ওহো, এত উল্টাপাল্টা প্রশ্ন করলে তো আমি উত্তর দিতে পারবো না। আসল কথা হলো, উনি বিদেশে গেছেন, এখানে একটা অফিস আছে, তার খবরাখবর সব রাখতে হয়। তা ওর আর কেউ নেই? না মেম সাহেব, কেউ নেই। তাহলে তো তুমি সুখেই আছো বলতে হবে। তা যা বলেছেন, সাহেব যতদিন না থাকছেন ততদিন এটা তোমার বাড়ি। এই তো ঠিক বুঝেছেন ম্যাম সাহেব। তোমার সাহেবের রুচি আছে। হ্যাঁ, খুব ভালো লাগছে বুঝি। অদ্ভুত সুন্দর, কি অপূর্ব করে সাজানো ড্রয়িং রুমটা। কি চুপ করে গেলেন যে? না, ভাবছি। কি ভাবছেন? না, আমরা তো গরিব, ভালো লাগলেও আমাদের ভালো লাগতে নেই। এই দেখুন, আপনি আবার কবিতা শুরু করলেন। তুমি তো ড্রাইভারি করো, কি বুঝবে। এমনি সাজানো একটি ঘর, এমনি নিরিবিলি পরিবেশ, মনটা বারবার হারিয়ে যেতে চায়। ওই জন্যেই তো আপনার কাছে পয়সা জমাচ্ছি ম্যাম সাহেব। তোমার জমানো পয়সা দিয়ে একটা কুঁড়ে ঘর হতে পারে। কুড়ে ঘর?
তাই হোক মেম সাহেব। গাঁয়ের বুকে একটা কুঁড়ে ঘর, সামনে এক চিলতে উঠোন, টুকটুকে কিষানি আমার সে ঘর আলো করে থাকবে, আমি সব ভুলে যেতে পারি। তুমি তো বেশ সুন্দর করে কথা বলতে পারো। মানে ওই কবিতা শুনে আমি যেন কেমন হয়ে গেছি। কোথায় যাচ্ছ তারে? বসুন, আমি এক্ষুনি আসছি। নিন মেম সাহেব, খান। এত মিষ্টির কি দরকার ছিল? আপনি আমার বাড়িতে নতুন এলেন। এসো, তুমিও নাও। আমি মানে আপনার সঙ্গে আমি ড্রাইভার মানুষে? তাতে কি হয়েছে, আমরা সবাই খেটে খাওয়া মানুষ। কেউ অফিসে, কেউ কারখানায়, কেউ মাঠে, কেউ রাজপথে, আমরা সবাই এক। এসো না। নাজির দাদু, আমি যাই, টাকাটা জমা করে আসি। আমার মনে হয় আরো পরে যেও। একটু অপ্রকৃতিস্থ মনে হলো, এই সাত সকালে একটু টেনে টুনে এসেছে আর কি। তবু যাই, দেখে আসি। যাও, টাকাটা জমা দিয়েই চলে এসো। আমি একটু পোস্ট অফিস থেকে ঘুরে আসি। আচ্ছা স্যার, টাকাটা রিসিভ করে নিন। এই যে 22,526 টাকা। আহা, বসোই না। তোমার সঙ্গে কি আমার শুধু এই টাকা লেজারের সম্পর্ক? স্যার, স্যার নয়, আমি তোমার কাছে আরও কিছু হতে চাই। তোমাকে প্রথম যেদিন দেখি সেদিন থেকেই তোমাকে। হাত ছেড়ে দিন স্যার। তুমি যা চাও, টাকা পয়সা কোনো কিছুর অভাব থাকবে না। আপনার লজ্জা করে না? আমি আপনার অফিসে চাকরি করি, সামান্য কর্মচারী। আহ মিনা, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। না না, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। ইস, উফ, ছাড়ুন, ছাড়ুন বলছি, ছাড়ুন। এ কি, কাগজ কাটা ছুরি দিয়ে কি করবে? রেখে দাও। এগোবেন না বলছি। মিনা, মিনা। তাহলে ছুরি মারলে আমাকে মিনা? পুলিশ, পুলিশ, পুলিশ! হায় হায়, সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে সোবান? বলো না কি হয়েছে। মিনা আপাকে, হায় হায়, কি হবে? বলো কি হয়েছে মিনা? মিনা আপাকে পুলিশে পুলিশে ধরে নিয়ে গেছে। কেন? ম্যানেজার সাহেব ছুরি মারছে। ছুরি মেরেছে মিনা? হ্যাঁ মাস্টার চাচা, আর তাই পুলিশে থানাতে ধরে নিয়ে গেছে। আহা, মিনা আপা কতবার বলেছে ও অফিসে কাজ করবে না। আমি না জোর করে তাকে কাজ ছাড়তে দিইনি চাচা। সবই আমার দোষ মাস্টার চাচা, সবই আমার দোষ। সোবান, কেনে কেটে কিছু লাভ নেই। এখন কি করা যায় তাই বলো। আমার মাথায় কিচ্ছু আসছে না চাচা, আমি কি করি, কেন যে। সোবান, ধৈর্য ধরো, কথা শোনো। আমার মনে হয় ড্রাইভারকে একবার খবর দাও, তার সঙ্গে কিছু পরামর্শ করি। আর ছেলেটি অত্যন্ত ভালো, এত সৎ, এত অমায়িক ছেলে আমার চোখে আর পড়েনি। সোবান ভাই, তোমাদের ম্যানেজারের কি নাম, কোথায় বাড়ি? শামীম আহমেদ। শামীম আহমেদ? শামীম আহমেদ, আচ্ছা তোমাদের ফার্মের নাম কি সেভেন সিজ লিমিটেড? তুমি কেমন করে জানলে তারেক ভাই? না, মেম সাহেবের কাছে শুনেছিলাম। মেম সাহেব? হ্যাঁ, তোমাদের মিনা আপাকে আমি মেম সাহেব বলে ডাকি কিনা। ও, তা এখন কি করব? আর এই থানা, পুলিশ, মামলা, মোকদ্দমা, কত যে খরচ, কি যে করব তারেক ভাই। বিপদে অধৈর্য হয়তো লাভ কিছু নেই সোবান ভাই। একবার চাবে তারেক ভাই, মাস্টার চাচা খুব ভেঙে পড়েছেন। সোবান ভাই, আপনি মাস্টার সাহেবকে বলুন উনি যেন মিনার কথা কোনো চিন্তা না করেন। টাকা পয়সা যা লাগে আমি দেখব। সত্যি তারেক ভাই, মাস্টার চাচা আপনার যা তারিফ করেন। সোবান ভাই, তুমি এখন থানার দিকে যেও না, কেননা তুমিও তো অফিসের পিয়ন, আর মিনাও তোমার বাড়িতে থাকে। কেননা তোমাদের ওই শয়তান ম্যানেজারকে আমি খুব ভালো করে চিনি। তুমি চেনো?
হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। 7 সিজ লিমিটেড, শামীম আহমেদ। শামীম, আবার দেখা হবে তোমার সঙ্গে। কি বলছো তারেক ভাই? না কিছু না, তুমি যাও, বাড়িতে গিয়ে মাস্টার সাহেবকে সান্ত্বনা দাও, বাকি কাজ আমার উপর ছেড়ে দাও। ফাদার, 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 আমি আমার প্রফেশনে আবার ফিরে যাব ফাদার। ইজ ইট মাই সান? সত্যি বলছো তারেক? তুমি আবার তোমার মহান পেশায় ফিরে যাবে? আমি অত্যন্ত খুশি। ইয়েস ফাদার, শিক্ষিত মানুষদের ভিড় ছেড়ে পালিয়ে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। ওরা আমার সবচাইতে প্রিয়জনকে আঘাত হানতে চলেছে, ওদের রুখতে হবে। তুমি কি বলছো তারেক? ওরা একটা অসহায় মেয়েকে বিনা দোষে সাজা দিতে চলেছে। ফাদার, ফাদার, আই লাভ হার। আমি তাকে ভালোবাসি। ফাদার, ব্লেস মি so that I can save her also. Oh yes, in the name of our Holy Father, Holy Son and Holy Ghost, I bless you, my son. দাঁড়াও তারেক, দাঁড়াও। এই নাও তোমার গাউন। আমি সযত্নে তুলে রেখেছিলাম। আমি জানতাম আবার তুমি ফিরে আসবে। আমি আশীর্বাদ করছি তুমি জয়ী হও। আসি ফাদার। Yes, Godspeed, my son. God is light, and in him is no darkness at all. অর্ডার, অর্ডার। তাহলে আপনার পক্ষ সমর্থনের জন্য আমি একজন সরকারি উকিল নিয়োগ করছি। এক্সকিউজ মি ইওর অনার, ইওর অনার, ইওর অনার, আমি আসামির পক্ষ সমর্থন করতে চাই। ড্রাইভার তারেক। তারেক ভাই? ড্রাইভার তারেক অ্যাডভোকেট। অর্ডার, অর্ডার। মিস মিনা, আমি আপনার পক্ষে ওকালতনামা পেশ করলে আপনার কোনো আপত্তি নেই তো? কাঁদছেন কেন? অ্যাডভোকেট তারেক আহমেদ আপনার পক্ষ সমর্থন করতে চাইছেন। আপনি অনুমতি দিলে আমি আমার মতামত ব্যক্ত করতে পারি। বলুন মেম সাহেব, বলুন। আপনার কোনো আপত্তি নেই তো? না, আমার কোনো আপত্তি নেই। ইওর অনার, মিথ্যে কলঙ্কের কালিতে যাকে চিহ্নিত করা হয়েছে, সত্য ও ন্যায় তার পক্ষেই থাকবে, এ কথা আমি বিশ্বাস করি। শুধু বিশ্বাসে কি চলে মাই ইয়ং ফ্রেন্ডস? আইনের চোখে সবকিছু প্রমাণ সাপেক্ষ। কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমার প্রতিপক্ষ বন্ধুকে অজস্র ধন্যবাদ, কিন্তু আমার বিজ্ঞ বন্ধু বোধহয় জানেন না, তিনি যার হয়ে সাফাই গাইছেন তিনি সমাজের উঁচু স্তরের একজন খ্যাতিমান পুরুষ হলেও আসলে তিনি একজন প্রতারক, লম্পট। অবজেকশন ইওর অনার, আমার মক্কেল সম্পর্কে এই ধরনের উক্তি অত্যন্ত আপত্তিকর। আপত্তিকর কথা বলে আমি আদালতের অবমাননা করতে পারি না। ইওর অনার, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তার একমাত্র বড় ভাইয়ের বিধবা স্ত্রী ও নাবালক সন্তানদের পথের ভিখারি করেছেন। অবজেকশন ইওর অনার, এ ধরনের আষাঢ়ে গল্প রঙ্গমঞ্চে শোভা পায়। আমার তরুণ বন্ধু ভুল করছেন, এটা বিচারালয়, রঙ্গমঞ্চ নয়। মিস্টার শামীম আহমদের কীর্তিকলাপ রঙ্গমঞ্চের অস্বাভাবিকতাকেও ছাড়িয়ে গেছে ইওর অনার। ইওর অনার, আমার মক্কেল সম্পর্কে এ ধরনের অভিযোগ অত্যন্ত আপত্তিকর। এই আপত্তিকর অভিযোগ প্রমাণের জন্য আমি মিস্টার শামীম আহমদের অফিসের একজন কর্মচারীকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই ইওর অনার। ইয়েস, ইউ আর অ্যালাউড। আপনার নাম? নাজির হোসেন। আপনি 7 সিজ লিমিটেডের শামীম আহমদের অধীনে কতদিন চাকরি করছেন? তা বছর 12 বেশি হবে। শুনেছি মিস্টার শামীম আহমদ একজন মদ্যপ। হ্যাঁ, তিনি অফিসে প্রায় মদ খেয়ে আসতেন। কখনো কখনো অফিসে নিজের চেম্বারে বসেই তিনি মদ খেতেন। আর সন্দেহজনক চরিত্রের মেয়েদের সাথে ক্লাবে বারে যান। একথা সত্যি। হিসাবে গোলমাল করতে তিনি ওস্তাদ। ইতিপূর্বে একবার অফিসের অনেক টাকা গোলমাল করে আত্মসাৎ করেছিলেন। মিথ্যে কথা।
হিয়ার ইজ দ্য অফিস রেকর্ড, ইওর অনার। আচ্ছা নাজির সাহেব, আপনি কি ক্যাশ জমা করতে মিস মিনাকে মিস্টার শামীমের চেম্বারে যেতে দেখেছিলেন? শুধু ক্যাশই নয়, লেজার বুকও ওর হাতে ছিল। শুধু তাই নয়, আমি বারণ করেছিলাম মিনাকে, কেননা সেদিন তিনি কিছুটা অপ্রকৃতিস্থ ছিলেন। ইওর অনার, জীবনে যে ব্যক্তি টাকাকে সবচাইতে বড় করে দেখতে শিখেছেন, সমাজের প্রভাব প্রতিপত্তির আড়ালে যে ব্যক্তি মদের নেশায় চুর হয়ে থাকতে অভ্যস্ত, হিতাহিত বোধ যার কম, তার পক্ষে অবলা এই নিরীহ মেয়েটিকে ধোকা দেয়া কি কঠিন কাজ? অবজেকশন ইওর অনার, আমার সম্মানিত মক্কেল সম্পর্কে এই ধরনের অশুভ অনুক্তি অত্যন্ত আপত্তিজনক। মিস্টার তারেক, কাম টু দি পয়েন্ট। ইয়েস ইওর অনার, আমার প্রবীণ বন্ধুর সম্মানিত মক্কেল আসলে কতখানি অমানুষ আমি তাই বলছি, আর তারই জন্য আমি এখন মিস্টার শামীম আহমদকে কটি কথা জিজ্ঞেস করতে চাই ইওর অনার। ওকে, ইউ আর অ্যালাউড। মিস্টার শামীম আহমদ, আপনার একমাত্র বড় ভাইয়ের বিধবা স্ত্রী আর সন্তানদের সমস্ত সম্পত্তি আপনি গ্রাস করে তাদের পথের ভিখিরি করেননি? না, এসব মিথ্যে কথা। মিথ্যে নয়, সত্যি। আর এই সত্যি প্রমাণের জন্য আমি তাদের আদালতে এনে হাজির করেছি। এই যে তারা, ইওর অনার। না, আমি ওদের চিনি না, কাউকে চিনি না। কেন মিথ্যে কথা বলছো ছোট মিয়া? মনে নেই নিজে অদৃশ্যে থেকে সব মিথ্যা সাক্ষী জোগাড় করে আমাদের দশা করেছো? চেনো না এদের, যার সঙ্গে তোমার রক্তের সম্পর্ক আছে? মিথ্যে কথা, ওদের কোনো পরিচয় নেই, ওদের কোনো পরিচয় আমার কাছে নেই। মিথ্যে নয়, এসব এসব আপনার সাজানো। আপনি নিজে যেমন পরিচয়হীন, ঠিক তেমনি ওদের তুলে এনেছেন আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেয়াতে। স্টপ ইট, আই সে স্টপ ইট। অর্ডার, অর্ডার। মহামান্য আদালত যেন আমাকে মাফ করেন এবং আমাকে যেন অনুমতি দেয়া হয় কিছু বলতে। ইউ আর অ্যালাউড। আজ থেকে 25 বছর আগে ঘূর্ণি বিধ্বস্ত চর নীলকমলে এক মৃতা মায়ের বুক থেকে আমি এক শিশুকে তুলে এনে মানুষ করেছিলাম। ইওর অনার, সেই শিশুই আজ অ্যাডভোকেট মিস্টার তারেক আহমেদ। তার পরিচয় এই পৃথিবীর সন্তান। সে এই পৃথিবীর সন্তান, পৃথিবী তার মা, পৃথিবী তার সব। স্ট্রেঞ্জ। ইয়েস ইওর অনার, সেদিন ওর গলায় উপর চেনে বাঁধা ছোট্ট কোরআন শরীফ দেখে আমি ধরে নিয়েছিলাম দ্যাট বেবি মাস্ট বি এ মুসলিম, এবং আমি তাকে সেইভাবেই মানুষ করেছি। ফাদার, ইউ আর গ্রেট। ইওর অনার। সুবহান, এই নিশ্চয়ই আমাদের হাশেম ভাইয়ের ছেলে। তার গলাতে ছোট্ট কোরআন শরীফ পাতা ছিল। হাশেম ভাই, আমি ফিরিয়ে নিয়ে যাব তোমার শূন্য বুকে তোমার সেই হারানো ধন। ইওর অনার, আপনি শুনে অবাক হবেন, ওই মহিলার ভাগ্য বিপর্যয়ের জন্যে তারেক ভীষণভাবে অনুতপ্ত হয়, কারণ ওর বিরুদ্ধে সেই কেস প্লিড করেছিল। ইওর অনার, তার সে যন্ত্রণা এত তীব্রভাবে তাকে নাড়া দিয়েছিল যে সে আইন ব্যবসায়ী ছেড়ে দিয়েছিল। আবার সে ফিরে এসেছে ওই অসহায় মেয়েটিকে বাঁচাবার জন্যে। সত্যের জয় হোক, এটাই আমার প্রার্থনা। ইওর অনার, শামীম আহমদকে কেন ওই নিরীহ মেয়েটি খুন করতে যাবে? নিশ্চয়ই এমন কোনো পরিস্থিতি হয়েছিল যা থেকে বাঁচার জন্য তাকে বাধ্য করেছিল এমন শক্ত আঘাত করতে। মিস্টার শামীম, আপনি কি মিস মিনার সাথে অশালীন ব্যবহার করার জন্য বল প্রয়োগ করেননি? না, সত্যি না, সব মিথ্যে বলছেন। উত্তেজিত হবেন না, মনে রাখবেন গলার জোরে আদালতে সত্যকে চাপা দেয়া যায় না। আচ্ছা মিস্টার শামীম, মিস মিনা কি বাঁচার জন্য প্রথমে আপনাকে কামড়ে দিয়েছিলেন, পরে শেষ চেষ্টা হিসেবে আপনাকে কাগজ কাটা ছুরি দিয়ে আঘাত করে এবং তা আপনার পেটে ঢুকে যায়? না, আমাকে মারার জন্যই মেরেছিল। সব মিথ্যে কথা। ইওর অনার, অনুমতি দিলে আমি সব মিথ্যে কথাকে সত্য বলে প্রমাণ করব এই আদালতের সামনে, মাত্র একটি ঘটনার দ্বারা। ক্যারি অন। মিস্টার শামীম, এবার আপনার টাইটা খুলুন, গায়ের জামাটা খুলে দাঁড়ান তো। দাঁড়ান এই আদালতের সামনে। না, অভদ্রের মতো জামা খুলতে আমি পারবো না। হ্যাঁ, খুলুন খুলুন, আদালতে সবাই দেখুক ভদ্রলোকের বুকে মিনার কামড়ের দাগ। খুলুন খুলুন, দেখতে পাচ্ছেন
আপনারা সবাই দেখতে পাচ্ছেন, ইয়োর অনার, পরবর্তী ঘটনা আর কিছুই নয়, হিংস্র পশুর হাত থেকে আত্মরক্ষা, কুমারিত্ব রক্ষা, সম্ভ্রম রক্ষার প্রচেষ্টা মাত্র। আর আমার কিছুই বলার নেই। আমাকে আমাকে ক্ষমা করুন ধর্মমাতার, আমাকে ক্ষমা করুন। অর্ডার। এই আদালত বাংলাদেশ ফৌজদারি দণ্ডবিধি আইনের 304 ধারা মোতাবেক আনিত অভিযোগ থেকে মিনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে এবং শামীম আহমেদকে একজন মহিলার ওপর পাশবিক নির্যাতন করার প্রচেষ্টা এবং তদুপরি মিথ্যে মামলা দায়ের করার অভিযোগে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হচ্ছে। ধর্মকথার মহামান্য আদালতের সামনে আমি একরার করছি, আজ থেকে ভাবি তার সমস্ত সম্পত্তির মালিক। আর মিস মিনার প্রতি আমি যে অন্যায় করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী। যে কোনো খেসারত দিতে আমি রাজি। তারেক, এরা তোমার একই গাঁয়ের মানুষ। তোমাকে ওখান থেকেই আমি তুলে এনেছিলাম একদিন। আমার মনে হয় তোমার গাঁয়ের মাটি তোমাকে ডাক দিয়েছে। চলো না তারেক ভাই। চলো বাবা, বুড়ো হয়ে গেছি, এবার গ্রামের ভাতটা তোমার হাতে তুলে দেব। ফিরে চলো, যাবে না? মেম সাহেব, আপনি বললে তো নিশ্চয়ই যাব। মেম সাহেব না, মিনা। বলো, কথা দিচ্ছ যাবে আমাদের সাথে? যাব। যাব নয়, এক্ষুনি যাও তুমি ওদের সাথে। Light, more light. God is light, and in him there is no darkness at all. এতক্ষণ ফিরে চলো আপন ঘরে নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন ফাদার আব্দুল মালেক খান, মাস্টার ফরিদ উদ্দিন আহমেদ, হাশেম মুহাম্মদ তোফাজ্জল হোসেন, সোবহান মুহাম্মদ আনোয়ারুল ইসলাম, শামীম আহমেদ জাফর আহমেদ, অফিসার আশরাফুল হক, নাজির AKM আব্দুল হক, অ্যাডভোকেট SM মহসিন, বিচারক AK কোরেশি, পথচারী রশিদুল হক, দিলারা রেখা আহমেদ। তারেক ও মিনা চরিত্রে রূপদান করলেন যথাক্রমে শামসুল আলম ও রুবি আফরোজ। শব্দগ্রহণে মোহাম্মদ সেকান্দার আলী, শব্দ সংযোজনা ও সম্পাদনা গোলাম হাক্কানি আলম। নাটকটি রচনা ও প্রযোজনা করলেন আলী মনসুর।